নমস্কার শ্রোতা বন্ধুরা, রহস্য গল্প সিরিজ চ্যানেলে আজ শোনাব সৌমিত্র শঙ্কর দাশগুপ্তের গল্প চতুষ্কোণ। রবিবারের সকাল, গোয়েন্দাপ্রবর শঙ্কর মিত্র বাড়ির ড্রয়িং রুমে বসে আছেন, সহকারী মানব বসু পাশে। মানব একটি দৈনিক ইংরেজি খবর কাগজ মন দিয়ে পড়ছিল। হঠাৎ বলে উঠল, ভারী অদ্ভুত তো। শঙ্কর মিত্র বললেন, কোনটা ভারী অদ্ভুত? মানব বলল, পুরীর হোটেলে খুনের ঘটনা পড়েছ? পড়েছি তো, কিন্তু খবরটা কেন অদ্ভুত তাই বলো। ময়নাতদন্তে অস্বাভাবিক কিছু নাকি পাওয়াই যায়নি। এটা কেমন করে সম্ভব? শঙ্কর বলল, সত্যি এই মৃত্যুটা রহস্যজনকই বটে। দীঘা পুরীর সি বিচে রহস্যজনক মৃত্যু প্রায়ই ঘটে, কিন্তু উদ্দালকের মৃত্যু ঘটেছে হোটেলের বন্ধ কামরায়। খবরে প্রকাশ, এই উদ্দালক হোটেল মালিক উৎপল চৌধুরীর পুত্র, সুতরাং মালিকের ছেলে হওয়ার সুবাদে তার ঘরে যে কেউ প্রবেশের উপর রেস্ট্রিকশন অবশ্যই ছিল। বটেই তো, মানব সায় দিল। তবে কি করে উদ্দালক চৌধুরীর শ্বাসরোধ হয়ে মৃত্যু ঘটল? মানব বলল, শ্বাসরোধ তো অন্য কারণেও হতে পারে। হঠাৎ করোনারি অ্যারেস্টের ঘটনাও তো ঘটতে পারে, বিলক্ষণ পারে, কিন্তু এই অল্প বয়সে ওটা খুব একটা স্বাভাবিক নয়। কিন্তু যেহেতু হোটেল মালিকের ছেলে, তাই মদ্যপান এবং ধূমপানের অভ্যাস তো থাকারই কথা। শঙ্কর বলল, যাই হোক, কেসটা যদি হাতে পেতাম তবে এই সুযোগে একটু পুরী ঘুরে আসা যেত। এই সময় সদর দরজায় কলিং বেল বেজে উঠল। মানব দরজা খুলে দিল। বয়সে নবীন একজন আগন্তুক ঘরে প্রবেশ করলো। বিনম্র ভঙ্গিতে দুজনকে নমস্কার জানালো। এটাই কি ৭২-এর চারুচন্দ্র প্লেস? মানব ঘাড় নেড়ে সম্মতি জানালো। আমি ডিটেকটিভ শঙ্কর মিত্রের সঙ্গে দেখা করতে এসেছি। শঙ্কর নিজের পরিচয় দিয়ে বলল, আপনি বসুন, আমি শঙ্কর মিত্র। বলুন, কি করতে পারি আপনার জন্য? আমার নাম প্রতিম দত্ত, পেশায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, রে চাকরি করি। গার্ডেন রিচে আমার অফিস, ওখানেই কোয়ার্টার। শঙ্কর সিগারেট এগিয়ে দিল। বলল, চা খাবেন? প্রতিম সিগারেট হাতে নিয়ে বলল, না ধন্যবাদ, চা খাবো না। বেশ, ঠিক আছে, তবে এবার বলুন কেন এসেছেন? আমি মা বাবার একমাত্র সন্তান। কাজের সূত্রে প্রায় 4 বছর ইন্ডিয়ার বাইরে ছিলাম। দেশে ফেরার পর আমার মা বাবা আমার বিয়ের ঠিক করলেন এবং একটি মেয়েকে পছন্দ করলেন। ছবি দেখে মেয়েটিকে আমারও পছন্দ হলো। কোয়াইট ন্যাচারাল। অসুবিধাটা কি? অদ্ভুতভাবে মেয়েটি আমায় বিয়ে করতে চাইছে না। কিন্তু কারণটা কি? কারণটা খুব অদ্ভুত। তার ধারণা আমি একজনকে খুন করেছি। সে কি? কার খুনের কথা না তিনি বলছেন? উদ্দালক চৌধুরী, পুরীর হোটেল অনসি রুম নম্বর 202-তে যিনি খুন হয়েছেন। শঙ্কর বলল, তাই বলুন। খবরটা আমরা কাগজে পড়েছি, ব্যাপারটা একটু খুলে বলুন। কলকাতার অনতি দূরে নন্দননগর শহরে পাশাপাশি 2টি দ্বিতল বাড়িতে পরিবারসহ বাস করেন 2 অভিন্ন হৃদয় বন্ধু, যুগল কিশোর এবং ননী মাধব। উভয়ের একটি করে ছেলে। যুগল কিশোরের ছেলে জন্মেজয়ের একটি মেয়ে, নাম নিপা। ননী মাধবের ছেলে উৎপলের একটি ছেলে, নাম উদ্দালক, ডাকনাম টুকুন। এই টুকুন এবং নিপার মধ্যে প্রেমের সম্পর্ক আছে, কিন্তু এক পারিবারিক ভুল বোঝাবুঝির জন্য উভয় পরিবারের মধ্যে চরম শত্রুতা তৈরি হয়, আর এই ছেলে মেয়ে দুটির মেলামেশায় নিষেধাজ্ঞা জারি করা হয়। একদিন কলেজ থেকে ফিরে নিপা তার ঠাকুমা বিভাবতী দেবীর কাছে গিয়ে বলল, ঠাটুন, আমি বিয়ে করব। ঠাটুন হাসলেন, বললেন, ও মা, সে আর বেশি কথা কি? তোর বাপ তো এ পাড়ার এক রেলের মস্ত ইঞ্জিনিয়ারের সাথে তোর বিয়ে প্রায় ঠিক করেই ফেলেছে। নিপা বাধা দিয়ে বলল, না, ওকে নয়, আমি টুকুনকে বিয়ে করব। রেগে গেলেন ঠাটুন। তোমার লজ্জা করছে না এসব কথা বলতে? সব জেনেও তুমি এমন সব কথা বলছো? খবরদার। নিপা চুপ করে গেল। একদিন বিকেলে কোচিং থেকে বেরোতেই উঠল প্রবল ঝড়। ঝড় বৃষ্টির মধ্যে টুকুনের হাত ধরে নিপা অন্ধের মতো চলছিল। বাড়ির সামনে এসে টুকুন বলল, চলো আমার বাড়ি। কিন্তু তোমার বাবা নেই বাড়িতে।
ব্যবসার কাজে পুরীতে আছেন। নিপা আর দ্বিধা করেনি, চলে গেল টুকুনের বাড়িতে। এই প্রথম নিপা এবং টুকুন পরস্পরের সান্নিধ্যে এলো, ভেসে গেল প্রেমের জোয়ারে। জানলার পাশে বসে নিপা এসবই ভাবছিল। ঠিক সেই সময় ফোন বেজে উঠল। রিসিভার তুলতেই পুরুষকণ্ঠ, আমি প্রতিম বলছি। বলুন। তুমি কি এখনও আমাকে সন্দেহ করো? করি। পুরীতে টুকুনে হোটেলে আপনি কেন গিয়েছিলেন? আপনি খুন করেছেন টুকুনকে। নিপা, আমি তাহলে কিন্তু, আপনাকে তো আমি আগেই বলেছি আমি আপনাকে বিয়ে করব না, মেরে ফেললেও নয়। রিসিভার নামিয়ে রাখল নিপা। পর মুহূর্তে আবার ফোন। ভারী অসভ্য লোক তো। রিসিভার তুলে রেগে ফেটে পড়ল নিপা, কিন্তু এবারের কণ্ঠস্বরটা আলাদা। নিপা, ভুলো না, আমি কিন্তু সব জানি। এই কণ্ঠস্বরটাও নিপার চেনা। ইঞ্জিনিয়ারকে খেলাচ্ছ খেলাও, কিন্তু বিয়ে তুমি আমাকেই করবে, না হলে সব ফাঁস করে দেবো। চুপ করো শয়তান। ওকে মাই ডিয়ার। আচ্ছা, আপনি 4 বছর বিদেশে কাটিয়েছেন, থাকেন গার্ডেন রিচে কোয়ার্টার্সে। নন্দননগরের উদ্দালক চৌধুরীকে চিনলেন কেমনভাবে? শঙ্কর মিত্র প্রতিমকে প্রশ্ন করে। আমরা একই স্কুলে একই ক্লাসে পড়াশোনা করতাম। আমি পুরীতে আসার দিন কয়েক আগে নিপা গার্ডেন রিচে আমায় ফোন করে, বলে সে আমায় কিছুতেই বিয়ে করবে না। কারণ? প্রশ্ন করে শঙ্কর মিত্র। কারণ নিপা উদ্দালককে ভালোবাসে, ওদের রেজিস্ট্রি ম্যারেড হয়ে গেছে। এটা শুনে আপনি উত্তেজিত হলেন না? মানব বলল, হয়েছিলাম বইকি। নেপাকে বললাম আমি পুরী থেকে ফিরেই উদ্দালকের সাথে কথা বলবো। আমার বিয়ের কথা প্রায় অনেকটা এগিয়ে গেছে। এটা তো দুই পরিবারের মানমর্যাদার প্রশ্ন। উদ্দালক পুরীতেই আছে জানতে পেরে কাজটা এখানেই সেরে ফেলতে চাইলেন, তাই তো? চোখা প্রশ্ন শঙ্করের। একদম তাই। পরের দিন 18ই মার্চ সন্ধেবেলা আমি হোটেল অনসিতে চলে যাই। ওর সঙ্গে আপনার কোথায় দেখা হলো? রুম নম্বর 202-তে। সে কি, তিনি কি একাই ছিলেন? অবশ্যই। বেশ, তারপর? উদ্দালক বলল, নিপা সত্যি কথাই বলেছে, ওদের রেজিস্ট্রি করে বিয়ে হয়েছে। আমি বললাম, এর সঙ্গে আমার ব্যক্তিগত এবং পারিবারিক মর্যাদা যুক্ত। আমরা কিছুতেই তাকে ছাড়ব না, শেষ পর্যন্ত দেখব। উদ্দালক কী বলল? প্রীতম মৃদু হেসে বসল। আমরা যারা ধূমপাই উত্তেজিত হলেই সিগারেট ধরাই। দুজনেই সিগারেট ধরালাম, তারপর উত্তেজনার বসে কিছুক্ষণ ধূমপাল চলল। তারপর উদ্দালক বলল, শুনুন, কাল সন্ধ্যায় একবার আপনি আসুন, আপনাকে আমার আরও কিছু বলার আছে। তবে তার আগে আমি নিপার সঙ্গে কথা বলতে চাই। পরদিন আবার গেলেন? প্রতিম দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, আমি হোটেল থেকে বেরোনোর আধ ঘন্টার মধ্যে উদ্দালক চৌধুরীর মৃত্যু হয়। থানা পুলিশ হয়নি? হয়েছিল। যেহেতু উদ্দালকের শেষ ভিজিটার আমি, তাই আমাকে পুলিশে জেরার মুখোমুখি হতে হয়েছিল। শেষ পর্যন্ত সন্দেহজনক কিছু না পেয়ে আমায় ছেড়ে দেয়। 1 মাস ছুটি নিয়ে আমি পুরী থেকে ফিরে আসি। নিপার সঙ্গে আর দেখা হয়নি। হয়েছিল, কিন্তু আমাকে সে টুকনের হত্যাকারীই সন্দেহ করে। শঙ্করবাবু, আপনি আমাকে এ বদনামের হাত থেকে বাঁচান, প্রমাণ করুন আমি নির্দোষ। শঙ্কর বলল, কাজটা কঠিন, তবু আমি আপ্রাণ চেষ্টা করব। প্রতিম নমস্কার জানিয়ে বিদায় নিল। মানব বলল, কিছু বুঝলে? বুঝলাম উদ্দালক আর নিপা রেজিস্ট্রি ম্যারেজ হয়নি। কি করে বুঝলে? আরে, বিয়ে হলে কেউ পুরীর মতো জায়গায় হোটেল রুমে বসে সিগারেট ফোঁকে, বিশেষত আইন যখন ওদের পক্ষে। হুম, গণ্ডগোল অন্য কোথাও। আপাত দৃষ্টিতে প্রতিম দত্তর খুন করার মোটিভ আছে? মানব বলল, অবশ্যই আছে, কিন্তু প্রমাণ কোথায়? এর মধ্যে প্রতিম দত্ত আবার ঘরে উকি দিল। মাপ করবেন, একটা কথা বলতে ভুলে গেছি। যেদিন সন্ধ্যায় উদ্দালকের মৃত্যু হয়, পরদিন সকালে হোটেলের সুইপার কিষেনলালেরও মৃতদেহ পাওয়া যায় টয়লেটে। পোস্টমর্টেম হয়েছিল? না, এর আগে একবার তার হার্ট অ্যাটাক হয়েছিল। এটাকে দ্বিতীয় অ্যাটাক বলে ধরে নেওয়া হয়েছে। ওকে, থ্যাংক ইউ প্রতিমবাবু। এই ইনফরমেশনটা কাজে লাগতেই পারে। খবর নিয়ে জানা গেল, নিপা দুজনকেই তার মনের সমস্ত কথা বলে। বাড়িতে তার ঠাকুমা, আর বাইরে রবিন স্যার। ইনি স্থানীয় কলেজের ফিজিক্স পড়ান। ইনি বাড়িতে কোচিং ক্লাস করেন। কোচিংয়ে তিনি ফিজিক্স ছাড়াও অঙ্ক এবং রসায়ন পড়ান। বাড়িতে একটি ছোট রাসায়নিক ল্যাবরেটরিও আছে। এখানে সবাই গবেষণায় সুযোগ পায়। প্রতিদিন সন্ধ্যার সময় রবিন স্যার বিভিন্ন রাসায়নিক নিয়ে গবেষণা করেন এবং ফলাফল সবটাই একটি ডায়েরিতে বিস্তারিত লিখে রাখেন। উদ্দালক এবং নিপা দুজনেই তার ছাত্র। উদ্দালকের মৃত্যুটা তার কাছে বেশ বেদনাদায়ক।
নিপার সাথে তার ঘনিষ্ঠতার কথাও তিনি জানতেন। সহপাঠে দীপায়ন নিপাকে ভেতরে ভেতরে পছন্দ করত, এটাও তিনি জেনেছিলেন। একদিন দীপায়নকে ডেকে বললেন, নিপার প্রতি তোমার দুর্বলতা আমি জানি, কিন্তু বামন হয়ে চাঁদ ধরতে যেও না, দীপা ধনির ঘরের মেয়ে। দীপায়ন বলল, না স্যার, আপনি ভুল করছেন। নিতাকে আমি বন্ধুর মতোই দেখি, তার বেশি কিছু নয়। এই সময় নিপার বাড়িতে চায়ের টেবিলে তার বাবা জন্মেজয় বসু এবং মা তনিমা দেবীর মধ্যে প্রচণ্ড তর্কযুদ্ধ বাঁধল। মেয়েকে বিগড়ে দেওয়ার পেছনে দুজনের দিকে আঙ্গুল তুলছিলেন। জন্মজয় চিৎকার করে ডাকলেন, নিপা, নিপা! নিপা হাজির হলো। মেয়েকে দেখে চমকে উঠলেন জন্মজয়। এ কি চেহারা হয়েছে তোমার? গাল ভেঙে গেছে, চোখ কোটরে, চুলে চিরুনি নেই। বললেন, নিপা, ট্রাই টু কিপ ফিট, আর 1 মাসের মধ্যে তোমার বিয়ে। কালই ক্লিনিকে এসো, মিসেস আগারওয়ালকে দিয়ে সব চেক আপ করিয়ে দেবো। নিপা ম্লান মুখে বলল, এখন আমি বিয়ে করব না বাবা। আশ্চর্য, তুমি তো উদ্দালককে বিয়ে করার জন্য পাগল হয়ে উঠেছিলে। তার কারণ ছিল বাবা। কি কারণ বলো? তনিমা বললেন, তুমি উত্তেজিত হয়েও না। নিপা, তুমি ঘরে যাও, আমি দেখছি। নিপা চলে গেল। ঠিক সেই সময় জন্মেজয়ের মা বিভাবতী দেবী ঘরে এলেন। কি করছো তোমরা? নিপার ধারণা টুকুনকে খুন করা হয়েছে, আর খুনি তোমাদের ঠিক করা ইঞ্জিনিয়ার ছেলে। জন্মেজয় এবং তনিমা দুজনেই নির্বাক। অন্ধকার মধ্যে দিয়ে নিপা দৌড়তে শুরু করলো। সে ভুল করেছে। আজ সে রবিন স্যারকে সব কথাই বলবে। রবিন স্যারের দরজায় সে বেল বাজাতে লাগলো। নিপা কিন্তু ভেবেও দেখতে পায়নি যে কেউ তারকে অনুসরণ করছিল। রবিন স্যারের বাড়ির সামনে তাকে দেখতে পেয়ে সে ফিরে গেল। মঙ্গলবার সকালে নন্দননগর থানার ওসি বিজয় উপাধ্যায় ফোন করলেন শঙ্কর মিত্রকে। হ্যালো, শঙ্করবাবু বলছেন? হ্যাঁ বলছি, কি দরকার বলুন বিজয়বাবু। কালকে এখানে একটা রহস্যজনক মৃত্যু ঘটেছে। কীরকম? মনে হচ্ছে শ্বাসরোধ হয়ে মৃত্যু। মৃত্যু হয়েছে কোথায়? শোবার ঘরে, নিজের বিছানায়। সেখানে আর কেউ ছিল না? না, কেউ না। ঘরের দরজা খিল আঁটা ছিল। কোনো অসুখ বিসুখ মনে হয় না। পোস্টমর্টেম বা করবো ভাবছি। শঙ্কর এবার একটু হেসে বলল, কেন অযথা ঝামেলা বাড়াচ্ছেন? অস্বাভাবিক মৃত্যুর যখন কোনো প্রমাণ নেই। কিন্তু ধরুন বিষ প্রয়োগেও তো মৃত্যু হতে পারে। মৃত ব্যক্তির পেশা কি? টিচার। আসলে বছর 10 আগে আমিও ওর ছাত্র ছিলাম, তাই কেসটা ছাড়তে পারছি না। আমাকে কি যেতে হবে? চলে এলে তো ভালোই হয়। আসুন না একবার। ঠিকানাটা বলুন। নন্দননগরের সবাই ওনাকে এক ডাকে রবিন স্যার বলে চেনে। পুরো নাম রবিন মুখার্জি। ঠিক আছে, আসছি, বডি আটকে রাখুন। শঙ্কর আর মানব দ্রুত ঘটনাস্থলে পৌঁছল। বিজয়বাবু ওদেরকে দোতলায় রবিন স্যারের শোবার ঘরে নিয়ে গেল। সত্যি ফাঁকা ঘরে নিজের বিছানায় শুয়ে ভদ্রলোকের মৃত্যু ঘটেছে। মুখে শ্বাসকষ্টের চিহ্ন ছাড়া কোনো অস্বাভাবিকতা নেই। শঙ্কর খুঁটিয়ে খুঁটিয়ে চারপাশটা দেখতে লাগলো। বিছানায় শুয়ে রবিন স্যার সম্ভবত ধূমপান করেছিলেন। টেবিলে সিগারেটের একটি প্যাকেট, অর্ধভুক্ত সিগারেটটা হাত ফসকে নিচে মেঝেতে পড়ে আছে। শঙ্কর বলল, বিজয়বাবু, আপনি বডি পোস্টমর্টেমের পাঠান, দেখুন যদি কিছু পাওয়া যায়। কিন্তু একটা কথা বিজয়বাবু, আপনি কাউকে প্রশ্ন করেছিলেন? এ বাড়িতে প্রশ্ন করার মতো একজনই আছে, সে হচ্ছে কুঞ্জ সিং। লোকটা ল্যাবরেটরি, লাইব্রেরি দেখাশোনা করে, পাশাপাশি রান্নাবান্নাও করে। ভাবুন একবার। আচ্ছা ঠিক আছে, তাকে একবার ডাকুন তো। কুঞ্জ সিং এসে দাঁড়াতেই শঙ্কর প্রশ্ন করে, তোমার মনিব যখন টিচার, তখন নিশ্চয়ই তার কাছে অনেক ছাত্রছাত্রী আসে? জি হ্যাঁ স্যার। তাদের নামধাম বলতে পারবে? ল্যাবরেটরি ঘরে একটা খাতা আছে, সেখানেই সব পেয়ে যাবেন। চলো তো। বিজয়বাবু, আপনিও চলুন। চলো মানব। ল্যাবরেটরি ঘরের খাতায় উদ্দালকের নাম পাওয়া গেল। বিজয়বাবু, আপনি কি জানেন রবিন স্যারের এই ছাত্রটির সম্প্রতি পুরীতে রহস্যজনক মৃত্যু ঘটেছে? জানি বই কি। ওর পাশের বাড়ির মেয়ে শুভলক্ষ্মী, ডাকনাম নিপা, তাকেও আমি চিনি। কাল কলেজ থেকে তোমার স্যার কখন ফিরেছিল? কুঞ্জকে প্রশ্ন করল শঙ্কর। জি 8, 8:30 হবে। কলেজে মিটিং ছিল, ততক্ষণ এই ল্যাবে কেউ কাজ করেছে? 7:30 কাম হয়েছে। রেজিস্টার দেখে এলেন? শঙ্কর ঝুঁকে পড়ে রেজিস্টার দেখল। 5টা থেকে 7:30 পর্যন্ত মোট 4 জন কাজ করে গেছে। শঙ্কর নোটবুকে নামগুলো লিখে নিল। বিজয়বাবু আসুন, আমরা ঘরটা সার্চ করি।
প্রায় আধ ঘন্টা সার্চ করা হলো। টেবিলের দেরাজ থেকে একটি ডায়েরি পাওয়া গেল। শঙ্কর সেটি নিজের ব্যাগে পুরে নিল। বিজয়বাবু, এবার চলুন, নিপার সাথে দেখা করতে হবে। রবিন স্যারের মৃত্যু সংবাদ শুনেছ নিপা? হ্যাঁ, শুনেছি। কুঞ্জ সিংয়ের কাছ থেকে শুনলাম রবিবার রাতে তুমি রবিন স্যারের বাড়ি গিয়েছিলে। কেন? নিপা চুপচাপ রইল। শঙ্কর বলল, তুমি যদি আমাদের প্রশ্নের উত্তর না দাও তবে আমরা তোমার ঘর সার্চ করব। নিপা চমকে উঠে বলল, সার্চ করবেন কেন? তোমার সঙ্গে 3 জন পুরুষের যোগাযোগ ছিল, তার মধ্যে 2 জন মৃত, তৃতীয় পুরুষ প্রতিম দত্ত। তুমি তাকে উদ্দালকের হত্যাকারী হিসাবে সন্দেহ করো, তাহলে রবিন স্যারের হত্যাকারীটা কে? কী মুশকিল আপনারা! তুমি রবিবার রবিন স্যারের বাড়ি কেন গিয়েছিলে? আমি বলতে বাধ্য নই। শঙ্কর আচমকা টেবিল থেকে ওষুধের একটা ফাইল তুলে বলল, এই ওষুধ তুমি কেন খাও? এটা অ্যানিমিয়ার ওষুধ। জানি, কিন্তু কে প্রেসক্রাইব করেছিল? কেউ করেনি, আমি নিজেই খাই। তোমার বাবা এখন কোথায়? নার্সিংহোমে। চলুন বিজয়বাবু, আমরা নার্সিংহোমে যাব। নিপা ততক্ষণে তীক্ষ্ণ স্বরে বলে উঠল, ঘর সার্চ করলেন না? ঘর সার্চ করা হয়ে গেছে, শঙ্কর বলল। নিপার মুখ তখন ফ্যাকাশে হয়ে গেল। নার্সিংহোমে পৌঁছে শঙ্কর জন্মজয় বসুকে জিজ্ঞেস করল, আপনার এখানে কোনো গাইনি ডাক্তার আছে? আছে তো, মিসেস আগারওয়াল। বেশ, তাহলে তাকে দিয়ে আপনার মেয়েকে চেক আপ করুন এবং রিপোর্টটা মুখ বন্ধ খামে পুলিশের কাছে দেবেন। আপনি রিপোর্ট কিন্তু দেখবেন না। ট্রেনে ফেরার পথে শঙ্কর রবিন স্যারের ডায়েরিটা পড়ছিল। বাড়ি ফিরেই আইজিকে ফোন করলো। বলল, স্যার, আমি তদন্তের জন্য পুরী যেতে চাই। আন্তঃরাজ্য তদন্তের জন্য ওড়িশা সরকারের অনুমতি প্রয়োজন। মানব কিছুই বুঝতে পারছিল না, এই সময় পুরী কেন। একটু পরেই বিজয় উপাধ্যায়ের ফোন এলো। রবিন স্যারের পোস্টমর্টেম হয়ে গেছে, রিপোর্ট নর্মাল। 3 দিন পর প্রতিমের কাছে একটা ফোন এলো, এক্ষুনি নেতাজি পার্কের মেইন গেটের সামনে চলে আসুন, নিপার সম্পর্কে কিছু জরুরি তথ্য দেব। তড়িঘড়ি প্রতিম বেরিয়ে গেল। আধ ঘন্টা পেরিয়ে গেল, প্রতিম ফিরল না। দেখে বাড়ির লোকজন উদ্বিগ্ন হলো। আরও আধ ঘন্টা চলে গেল, প্রতিম ফিরল না। এরপরে হঠাৎই ফোন বেজে উঠল। হসপিটাল থেকে বলছি, প্রতিম বসু হসপিটালে ভর্তি, উনি অসুস্থ হয়ে পড়েছেন, তাড়াতাড়ি আসুন। পুরী এক্সপ্রেস সামান্য লেট ছিল। শঙ্কর বাড়ি ফিরে দেখল বসার ঘরে মানব বসে আছে। এত সকালে? নন্দননগর থেকে ফোন এসেছিল, কাল রাতে প্রতিমের উপর অ্যাটাক হয়েছে। সে কি, বেঁচে আছে তো? রেল হাসপাতালে ভর্তি আছে, বাঁচানোর চেষ্টা চলছে। হাসপাতালে কেবিনের সামনে নিপা শক্ত হয়ে বসেছিল। শঙ্কর তার সামনে গিয়ে বলল, দেখলে তো, আমায় সব খুলে না বললে কি ভুলটা করেছো? নিপার বাবা উপস্থিত ছিলেন। অনেক চেষ্টা করেও প্রতিমের জ্ঞান ফেরানো যায়নি। আরও একদিন কেটে গেল, জ্ঞান ফেরেনি প্রতিমের। 3 দিন পর প্রতিমের জ্ঞান ফিরল। ডাক্তার জানালেন সে এখন বিপদমুক্ত। শঙ্কর বিজয় উপাধ্যায়কে ফোন করলেন, বিজয়বাবু, আপনাকে 4 জনের নাম এবং ফোন নাম্বার দিচ্ছি। এদেরকে বে নামে আপনি জানিয়ে দিন, আমি পুরীতে তদন্তে গিয়ে সব জেনে ফেলেছি। উদ্দালক এবং রবিন স্যারকে খুন করা হয়েছে, প্রতিমকে খুনের চেষ্টা করা হয়েছে। অপরাধী যদি আজ সন্ধ্যায় নেতাজি পার্কের মেন গেটে আমার সাথে দেখা করে তবে আমি কনসিডার করতে রাজি আছি। সন্ধ্যে 7টার কিছু আগে শঙ্কর নেতাজি পার্কের মেন গেটে চলে এলো। ঠিক 7:05 অপরাধীও হাজির হলো। দুজনে পার্কের ভেতরে চলে গেল। লোকটি বলল, আপনি সব জেনে গেছেন? শঙ্কর বলল, হ্যাঁ, জেনে গেছি। তাহলে আমায় গ্রেপ্তার করলেন না কেন? কারণ একটাই, আপনার অ্যালিবাইটা খুব স্ট্রং, প্রমাণ ছাড়া আপনাকে গ্রেপ্তার করা যাচ্ছে না। লোকটি এক মুহূর্ত চুপ থেকে বলল, বেশ, চলুন বেঞ্চটায় বসি। সিগারেট চলে? বিলক্ষণ চলে। লোকটা একটা সিগারেট শঙ্করকে দিল আর একটা নিজে নিল। লাইটার জ্বালিয়ে শঙ্করের সিগারেটটা আগেই জ্বালাতে চাইল। তক্ষুনি শঙ্করের বজ্রবৃষ্টির তীব্র আঘাতে ভূপতিত হলো লোকটা। শঙ্কর হুইসেল বাজালো। পুলিশ ঘটনাস্থলে চলে এলো, এরা আগে থেকেই ছিল। শঙ্কর শানিত কণ্ঠে বলল, রবিন স্যারের ছাত্র দীপায়ন, তোমার খেল খতম। বিজয়বাবু, ওর হাত থেকে সিগারেটের প্যাকেটটা নিয়ে নিন। আর মানব, আমার হাতে সিগারেটটা ধরো, সাবধানে, টান দিও না জানো। 1 সপ্তাহ পর বিজয় উপাধ্যায়ের ড্রয়িং রুমে সবাইকে হাজির করা হলো। খুন রহস্যের জবনিকা পতন হবে আজ। শঙ্কর শুরু করলো, যা ঘটেছে তাকে ট্র্যাজেডি বলবো না রহস্য বলবো বুঝতে পারছি না, হয়তো দুটোই। সমস্ত ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছে নিপা, আর তাকে ঘিরে রয়েছে 4 জন পুরুষ, উদ্দালক, প্রতিম, রবিন স্যার আর দীপায়ন। তবে এই চতুষ্কোণটি গড়ে ওঠার আগে একটি ত্রিকোণ গড়ে উঠেছিল। রবিন স্যারের যে ডায়েরিটা আমি পেয়েছি তাতেই ত্রিকোণ প্রেমের ইঙ্গিত মেলে, আর আমি এই সূত্র ধরেই দীপায়নকে সন্দেহ করতে থাকি। উদ্দালককে যদি পুরী হোটেলে খুন করা হয় তবে
খুনির ঘটনাস্থলে উপস্থিত না থাকার যুক্তি অত্যন্ত প্রবল। আমরা দীপায়নকে কোনোভাবেই সন্দেহ করতে পারবো না, কারণ সে ঘটনাস্থলে দৃশ্যমানও ছিল না। কিন্তু প্রতিমকে সন্দেহ করাই যায়, কারণ সে পুরীর হোটেলে উদ্দালকের সঙ্গে দেখা করেছিল, যার জন্য নিপাও তাকে হত্যাকারী সন্দেহ করে। প্রতিম এবং দীপায়নের মধ্যে আসল দোষী কে তা জানার জন্য আমি পুরী গিয়েছিলাম। সেখান থেকে জানতে পারি প্রতিম উদ্দালকের সাথে দেখা করার পর হোটেল ম্যানেজারের সাথে উদ্দালক বেশ কিছুক্ষণ কথা বলেছিল, অর্থাৎ তখনও সে জীবিত ছিল। সন্ধ্যে 7:30 নাগাদ তাকে রুমে মৃত অবস্থায় পাওয়া যায়। পাশে অ্যাস্ট্রোতে একটি অর্ধভুক্ত সিগারেটও ছিল এবং তার পরদিনই সুইপার কিষেনলালকেও মৃত অবস্থায় পাওয়া যায় টয়লেটে। কিষেনলালের ঘর সার্চ করতে গিয়ে আমি একটি জিনিস দেখে অবাক হয়ে গেলাম, একটি দামি সিগারেটের প্যাকেট। সুইপার কিষেনলালের মতো লোকের পক্ষে ওই ধরনের দামি ব্র্যান্ডের সিগারেট ব্যবহার করা সম্ভব নয়। তাহলে ওর ঘরে ওই প্যাকেট এলো কোথা থেকে? মনে পড়ল প্রতিমের সাথে কথা বলতে বলতে উদ্দালকের সিগারেট শেষ হয়ে গিয়েছিল। নতুন প্যাকেট খোলবার আগেই প্রতিম সেখান থেকে বেরিয়ে এসেছিল। আধ ঘন্টা পরে শ্বাসজনিত কারণে উদ্দালকের মৃত্যু হয়। তাহলে দ্বিতীয় প্যাকেটটা গেল কোথায়? আসলে কিষেনলাল প্যাকেটটা হাতিয়ে নিয়েছিল। কিষেনলালের মৃত্যু ঘটে টয়লেটে, অর্থাৎ ধূমপায়ীদের স্বভাব অনুযায়ী কিষেনলালও নিশ্চয়ই চুরি করা প্যাকেটের সিগারেট থেকে ধূমপান করছিল, অর্থাৎ ধূমপান থেকেই বিষপান। পুরীর পুলিশের সহায়তায় আমি সিগারেটের প্যাকেটটি রাসায়নিক পরীক্ষা করাই। নিপা দুটি মারাত্মক ভুল করেছিল। সে উদ্দালককে বিয়ে করতে চেয়েছিল নিছক ভালোবাসা আকর্ষণে নয়, অন্য একটি কারণও ছিল। তার প্রথম ভুল, তার অতি গোপন কথাটি সংকোচবশত রবিন স্যারকে সে বলতে পারেনি। দ্বিতীয় ভুল, দীপায়নের সাহায্য নিয়ে কারণটিকে নির্মূল করার চেষ্টা। রবিন স্যার মৃত্যুর আগের দিন নিপা রাতের বেলায় রবিন স্যারের বাড়ি গিয়েছিল কিছু বলার জন্য, কিন্তু কী সে কথা? নিপা সে কথা আমাকে বলতে রাজি হয়নি। বাধ্য হয়ে পুলিশের সাহায্য নিয়ে মিসেস আগরওয়ালকে দিয়ে নিপাকে আমি পরীক্ষা করাই। রিপোর্টও পেয়ে যাই। মুহূর্তের ভুলে নিপা টুকুন দ্বারা অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। পুরীতে উদ্দালকের অকস্মাৎ মৃত্যুতে নিপা মহা মুশকিলে পড়ে যায়। তখন সে দীপায়নের সাহায্য নেয়। এই সুযোগটাই দীপায়ন ব্যবহার করে নিপাকে ব্ল্যাকমেল করতে শুরু করে। সম্ভবত টেলিফোনে ক্রমাগত ব্ল্যাকমেলের চাপ নিতে না পেরে নিপা রবিন স্যারের কাছে ছুটে যায় এবং সবটাই বলে দেয়। দীপায়ন সেটা দেখে ফেলে। পরদিনই রবিন স্যারের শ্বাসরোধ করে মৃত্যু ঘটে। এবার প্রশ্ন হলো, এদের মৃত্যু কীভাবে ঘটল? পোস্টমর্টমে তো কিছু পাওয়া যায়নি। উত্তর পাওয়া যায় রবিন স্যারের ব্যবহৃত একটি নোট বইতে। তার একটি অভ্যাস ছিল, যে কোনো গবেষণার পদ্ধতি ও ফলাফল তিনি টুকে রাখতেন। নোট বইতে অনেক কিছুর সঙ্গে একটি রাসায়নিকের কথা উল্লেখ ছিল, নিকেল কার্বনিল কম্পাউন্ড। এটি মানব শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক, বিশেষত যদি আগুনের সংস্পর্শে আসে। এই সূত্র থেকেই দীপায়ন রাসায়নিকটি তৈরি করে, তারপরে এক প্যাকেট সিগারেট কিনে সেটার মধ্যে কয়েকটিতে এই বিষটা মিশিয়ে দেয় এবং পুরী যাবার আগে বন্ধু উদ্দালককে প্যাকেটটি ধরিয়ে দেয়। যৌগ মিশ্রিত ওই সিগারেট লাইটার দিয়ে ধরিয়ে পান করতে গিয়েই শ্বাসরোধ হয়ে মৃত্যু হয় উদ্দালকের। এইভাবেই কিষেনলাল রবিন স্যারেরও মৃত্যু ঘটে। কিন্তু অন্য অপরাধীর মতো দীপায়ন একটি ভুল করে, সেটা হলো পথের শেষ কাঁটা প্রতিমকে হত্যা করতে চেষ্টা। কিন্তু প্রতিম সম্ভবত কিছু না বুঝেই সিগারেটে এক টান দিয়ে ফেলে দিয়েছিল, তাই সে শেষ পর্যন্ত বেঁচে গেল। এই দুর্ঘটনায় নিপার প্রতিমের প্রতি সন্দেহটাও চলে যায় এবং দীপায়নকে সে সন্দেহ করতে শুরু করে। প্রতিম হত্যা চেষ্টার পর আমি অপরাধীকে ধরতে মরিয়া হয়ে উঠি। দীপায়নকে সন্দেহ ছিলই, কিন্তু প্রমাণ কোথায়? বিজয়বাবুকে দিয়ে ফাঁদ পাতলাম। নেতাজি পার্কে আমাকে মারতে এসে দীপায়ন ধরা পড়ল। বিজয়বাবু প্রচার করেছিলেন আমি সব জেনে ফেলেছি, তাই দীপায়ন আমায় মারতে এসেছিল, কিন্তু আমার পাতা ফাঁদে পা দিয়ে ধরা খেল। ধূমপানের মাধ্যমে বিষপান করানো হয়েছিল, তাই পোস্টমর্টেমেও কিচ্ছু পাওয়া যায়নি। ধূমপান সত্যিই মৃত্যুদায়ক। গল্পটি শেষ হলো। শ্রোতা বন্ধুরা, গল্প ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্টস করুন। আমি অনুপ্রাণিত হব। ধন্যবাদ। আগামী পর্বে আসব নতুন একটি রহস্য গল্প নিয়ে। সঙ্গে থাকুন। ধন্যবাদ।